নরসিংদীর কুড়ের পাড় জামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার শৌচাগার থেকে মাইশা আক্তার নামের ১০ বছর বয়সী এই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে গত ২রা ডিসেম্বর। প্রথমে শিশুটিকে জিন ভূত মেরে ফেলেছে এমন দাবি করা হলে স্থানীয়রা এই গল্পকেচ্ছা বিশ্বাস না করায় মাইশার গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায় মাদ্রাসা কর্তৃপক্ষ। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেছেন যে ওই মাদ্রাসার শিক্ষক কর্তৃক ধর্ষণ এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হত্যা করা হয়েছে ১০ বছর বয়সী এই মাইশা আক্তারকে। আজকের ভিডিওতে আমি প্রমাণ করব কিভাবে ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডকে একটি তুচ্ছ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয় প্রভাবশালী এক ইসলামিক নেতা এবং পুলিশ প্রশাসন। মাইশা আক্তার নরসিংদী উপজেলার মাধবদী থানার ভগীরথপুর এলাকার ডাইং শ্রমিক নেসার উদ্দিনের মেয়ে। সে একই উপজেলার কুড়ের পাড় জামিয়া কওমি মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী হিসেবে মক্তব শাখার ২য় শ্রেণীতে পড়ত। গত ২রা ডিসেম্বর বিকেল ৩:৩০টার দিকে ওই মাদ্রাসার শৌচাগারের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মাইশা আক্তারের লাশ রেখে দেওয়া হয়। গলায় ফাঁস লাগা অবস্থায় ওই টয়লেটের ফ্লোরের উপরে ছিল মাইশার দুটি হাঁটু, অর্থাৎ এই পজিশনে ছিল মাইশা। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইশাকে আহত দেখিয়ে তাকে উদ্ধারের নাটক সাজিয়ে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গিয়ে লাশ ফেলে পালিয়ে চলে আসে। কালকার লাশ এক হিসাবে ফলাইছি, এখান থেকে ফলাইছি। এই ব্যাপার আপনার মাইয়া অসুস্থ, সদরে আছে আইসাতে এখানে মৃত লাশ। এরা মূলত এরা মারার পরে ওই এই যে মানে গলার মধ্যে দড়ি দিয়ে লটকাইয়া এটা নাটক করছে যে ফাঁস দিছে। তো প্রথম দিকে পুলিশ ওই হত্যাকাণ্ডের ৪৩ ঘন্টা পার হয়ে গেলেও কোনো প্রকার মামলা নেয়নি, যা দেশের অসংখ্য জাতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ মামলা নিতে বাধ্য হয়, কিন্তু আসামিদের নামের জায়গায় অজ্ঞাতনামা লিখিয়ে মামলা দায়ের করতে বাধ্য করা হয় মাইশার পরিবারের সদস্যদের। এবং এই ঘটনাটি খুন হওয়া মাইশার মা হাজার হাজার মানুষের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়েছেন মিডিয়াকে। ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের শিকার এই মাইশা আক্তারের বাবা নেসার উদ্দিন একজন ডাইং শ্রমিক এবং মা একজন গৃহিণী হওয়ায় স্বভাবতই আর্থিকভাবে তারা দুর্বল। তাই তাদের যা তা বুঝিয়ে প্রথমে মামলা না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং হুমকি ধমকি দেওয়ার চেষ্টা চালানো হয়। চলুন ভুক্তভোগীদের বক্তব্য আমরা জেনে নিই। কি চান নাসিরউদ্দিন ভাই, এখন আপনি কি চান? আমি ওদের বিচার চাই, আপনি অপরাধী বের হোক, অপরাধীর বিচার চান না? মেয়ের বাবা প্রতিদিন এসে তার দেখাশোনা করতেছে, সকালবেলা খানা দিয়ে গেছে। নাসিরউদ্দিন ভাই, আপনি সকালবেলা খানা দিয়েছেন? জি জি, বৃহস্পতিবার খানা যে দিছে সকালবেলা খাইছে, খাওয়ার পরে কিছু অংশ আবার রয়েছে দুপুরের জন্য, ওইটাও খাইছে। দুপুরে খাওয়ার পরে ঘটনা যাওয়ার পরে দেখছি এরকম অবস্থা, মানে ও ইয়ার মধ্যে রশি লাগানো, গলার মধ্যে গামছা, হাঁটু ছিল, 2 হাঁটু ছিল ইয়ার মধ্যে, ফ্লোরের মধ্যে নামাজ যেভাবে পরে ওইভাবে হাঁটু গেরা অবস্থায় বসা ছিল। এই ঘটনায় প্রথমে নরসিংদীর সচেতন নাগরিক, স্বেচ্ছাসেবী এবং পরে ওই এলাকার সর্বসাধারণ এই শিশুটিকে হত্যা এবং হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা রুখে দিতে সমবেত হন। এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনানোর দাবি তুলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন, মহাসড়ক অবরোধ করেন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, প্রধানমন্ত্রীর বড় বড় চিঠি, ওনারা সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন হত্যা পরবর্তী সময় থেকে আজকের দিন পর্যন্ত। অথচ অপরাধীরা এখন পর্যন্ত শনাক্ত হয়নি। এই হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি কাউকে। পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে আমাদের সামনে কয়েকটি প্রশ্ন এসে দাঁড়াবে, যার ভেতরেই রয়েছে হত্যাকারীদের পরিচয় এবং হত্যার উদ্দেশ্য বা মোটিভ। 1. 10 বছরের শিশু আত্মহত্যা কেন করবে? এত ছোট বাচ্চা আত্মহত্যার কি বোঝে? 2. তর্কের খাতিরে যদি ধরেও নেই এই শিশুটি আত্মহত্যা করেছে, তবে প্রশ্ন তো আসেই যে তার শরীরে এতগুলো গুরুতর আঘাতের চিহ্ন কেন? 3. গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা ব্যক্তির হাঁটু কীভাবে ফ্লোরের সাথে ঠেসে থাকে? এবং আমরা জানি যদি কেউ ফাঁস লাগে তবে তার পায়ের পাতা অবধি ঝুলে থাকবে, কিন্তু সেখানে হাঁটু অবধি ফ্লোরের সাথে, এটি কি সন্দেহের অবকাশ রাখে যে তাকে হত্যা করে এই নাটক সাজানো হয়েছে? 4. মাদ্রাসা কর্তৃপক্ষ কেন লাশ নামাবেন ওই দড়ি থেকে? কেনই বা হাসপাতালে লাশ রেখে পালিয়ে যাবেন তারা? 5. পুলিশ কেন মামলা গ্রহণে অনাগ্রহ দেখাবে? ঘটনার 2 দিন পেরিয়ে যাওয়ার পর মামলা গ্রহণ কেন তারা করবে? এর আগে কেন করেনি? তাও আবার হত্যাকারীদের অজ্ঞাতনামা রাখবে? কেন এটি করেছে পুলিশ? 6. ঘটনার অর্ধমাস পেরিয়ে গেল, আজ পর্যন্ত কেন কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি? গ্রেপ্তার তো অনেক দূরের কথা। চলুন আমরা একে একে হিসেব মিলিয়ে নিই।
এক, 10 বছরের এই শিশুর পক্ষে ওড়না বা দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করা সম্ভব নয়। 10 বছরের শিশু আত্মহত্যার পরিকল্পনা করবে, এটা সম্পূর্ণ অবাস্তব, যা প্রতিটি সুস্থ চিন্তার মানুষের উপলব্ধি করার ক্ষমতা রয়েছে, উপলব্ধি করতে পারবেন। এবং আরও উল্লেখ করা প্রয়োজন, ঘটনার দিন কিন্তু শিশুর পিতা ওই শিশুটিকে খাবার খাওয়ানোর জন্য মাদ্রাসায় যান এবং তিনি তার সন্তানকে সেখানে স্বাভাবিক অবস্থায় দেখতে পান। একজন আত্মহত্যা করা ব্যক্তির আগের আচরণ কিন্তু কোনোভাবেই স্বাভাবিক থাকে না। এবং 2, আত্মহত্যা করা কোনো ব্যক্তির মাথায় গলায় এভাবে আঘাতের চিহ্ন থাকবে? কোনোভাবেই এই চিহ্ন থাকবে না। ছবিগুলো দেখে স্পষ্ট অনুমান করা যাচ্ছে যে শিশুটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তার মুখ বন্ধ করতে না পারায় গলা টিপে হত্যা করা হয়েছে, অথবা ছোট্ট এই শিশুটিকে মাদ্রাসার পান্ডা হুজুর যখন ধর্ষণ করছিল তখন সে ধর্ষণের বেদনা সহ্য করতে না পেরে চিৎকার করছিল এবং তার সেই চিৎকার থামানোর জন্যই ওই হুজুর তার মুখ চেপে ধরে, অর্থাৎ গলা চেপে ধরে তাকে হত্যা করে। স্বাভাবিক কোনো ঘটনা হলে শিশুর প্রতি এমন ক্ষোভ দেখানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় এবং হত্যাকার তো অনেক দূরের কথা। চিরতরে আসলেই তার মুখ বন্ধ করতেই এই হত্যাকাণ্ড। এবং 3, হত্যাকারীর লাশ গুম করার সুযোগ না পেয়ে তাড়াহুড়ো করে শৌচাগারে ফেলে রেখে এই হত্যাকারী পালিয়ে যায় এবং পরবর্তীতে জিন ভূতে মেরে ফেলেছে এমন প্রচার চালায়। আশেপাশের শিক্ষার্থীরা কেউ এই ঘটনা বা এই গালগল্প বিশ্বাস না করায় পরবর্তীতে তার গলায় ওড়না পেঁচিয়ে বা দড়ি পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজালে তাড়াহুড়োয় ঠিকঠাক তাকে ঝোলাতে সক্ষম হয়নি, তাই শিশুটির দুটো পা ফ্লোরের সাথে ঠেসে থাকে। নামাজরত অবস্থায় শিশু যেভাবে থাকে এমনটা অবস্থায় এই শিশুটি ছিল, যেটি তার মা অবধি এখানে স্বীকারোক্তি দিয়েছেন। যাওয়ার পরে দেখছি এরকম অবস্থা, মানে ও ইয়ার মধ্যে রশি লাগানো, গলার মধ্যে গামছা, হাঁটু ছিল, 2 হাঁটু ছিল, ইয়ার মধ্যে ফ্লোরের মধ্যে নামাজ যেভাবে পড়ে ওইভাবে হাঁটু গেরা অবস্থায় বসা। 4, এই নাটক সহজেই ধরা পড়বে ভেবেই কেবল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর সামনে শিশুটিকে উদ্ধারের নাটক সাজিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, যেন কেউ বুঝতে না পারে যে শিশুটি মারা গেছে, এবং পরে তাকে হাসপাতালে রেখেই এই মোল্লা মুন্সিরা পালিয়ে চলে আসে। কালকার ওই লাশ রাখা এক হিসাবে ফলাইছি, এখান থেকে ফলাইছি। তারা বলছে যে এই ব্যাপার আপনার মাইয়ায় অসুস্থ, সদরে আছে, সদর আছে, আইসাতে এখানে মৃত লাশ। কারণ হত্যাকারী হাসপাতালে অবস্থান করলে ডাক্তারের সম্মুখীন হতে হবে এবং প্রশ্নবিদ্ধ হয়ে যেতে হবে, অথবা পুলিশের নিকট হাতে নাতে ধরা খাওয়ার সম্ভাবনা ছিল। 5, মাদ্রাসাটির পরিচালক এবং প্রতিষ্ঠাতা অত্যন্ত প্রভাবশালী একজন ধর্মীয় নেতা এবং তিনি এলাকায় বিচার সালিশ করেন, তাই পুলিশ চায়নি এই ঘটনাটি বড় হোক। মাইশার মা স্পষ্ট বলেছেন যে পুলিশ মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে, তাই কাল বিলম্ব করলে হত্যাকারীদের বাঁচিয়ে দেওয়া সম্ভব হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট টেম্পারিং করা সম্ভব হবে, এটা ভেবেই পুলিশ দেরি করেছে মামলা নিতে। প্রমাণ দেখুন, এই পুলিশের নীরবতা বিষয়ে প্রশ্ন করা হলে ওই থানার ওসি মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, নীরব থাকার অভিযোগটি সত্য নয়, ঘটনা ঘটলে পরিবার তো কত কিছুই দাবি করে। খেয়াল করে দেখুন, পরিবার তো কত কিছুই দাবি করে। একটি শিশুকে নির্মমভাবে হত্যা করা হলো, শরীরে ভয়াবহ আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, অথচ পুলিশ বলছে পরিবার তো কত কিছুই দাবি করে। পরে আবার বলছে তারা তো অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে, নিশ্চিত না হয়ে কি কাউকে গ্রেপ্তার করা যায়? নিশ্চিত হওয়ার জন্য কি করতে হয় বন্ধুরা? অথচ দেখুন, পুলিশ নিজেই মাইশার পরিবারকে পরামর্শ দিয়েছে এবং চাপ প্রয়োগ করেছে যেন তারা অজ্ঞাতনামা ব্যক্তিদের উল্লেখ করেই মামলা করে। বুঝতে পারলেন বন্ধুরা পুলিশের অবস্থান কেন সন্দেহজনক? এবং 6, এই প্রশ্নটি সব ঘটনার রহস্য উন্মোচন করে দেবে। মাইশা হত্যার বিচার চেয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন, প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছেন, মহাসড়ক অবরোধ পর্যন্ত করেছেন। এত কিছু করেও হত্যাকারীদের চিহ্নিত করা হচ্ছে না, কারণ হত্যাকারী এবং হত্যার মদতদাতা অত্যন্ত প্রভাবশালী। কে এই প্রভাবশালী ব্যক্তি যার এত প্রভাব? না, তিনি কোনো আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রী নন মুনিয়া হত্যাকারী আনভিরের মতো দেশের শীর্ষস্থানীয় কোনো ধনকুবের। মশারির ব্যবসায়ী কোটিপতি এই ব্যক্তি সেই প্রভাবশালী, নাম তার শামসুল আলম বকুল। তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক এবং প্রভাবশালী হেফাজত ইসলামী নেতা। 501 মামুনুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এলাকার মোড়ল হচ্ছেন তিনি। ওই এলাকার কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার কে হবেন, কে নির্বাচিত হবেন আর কে হবেন না তা এই ব্যক্তিই নির্ধারণ করে দেন। সব ধরনের সালিশি বিচার তিনি ওই এলাকায় করে থাকেন, দিয়ে বেড়ান বিভিন্ন ধরনের ধর্মীয় ফতোয়া। তবে আরেকটি বিষয় রয়েছে, তার মেয়ের জামাই বাংলাদেশের একজন পরিচিত ইসলামিক বক্তা যার নাম মাওলানা কেফায়েতুল্লাহ আজহারি, এবং এই ব্যক্তিও কিন্তু উগ্রপন্থী হেফাজত ইসলামী নেতা 501 মামুনুল হকের অত্যন্ত কাছের বন্ধু।
কেফায়েতুল্লাহ আজহারীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি হেফাজতে ইসলামের ঢাকা উত্তরের সেক্রেটারি। বর্তমান ক্ষমতাসীন দলের দুটি বড় বড় পাওয়ার রয়েছে তার হাতে। এক, ঢাকা উত্তরের এমপি আলহাজ মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসান এই ধর্ম ব্যবসায়ের ঘনিষ্ঠজন, এবং দুই, রাষ্ট্রপতির সাথে রয়েছে এই ব্যক্তির অর্থাৎ এই মোল্লার ভালো সম্পর্ক। এই বহুল আলোচিত রাজভোগের ছবিটা আপনারা অনেকেই দেখেছেন। এটি আর কোথাও নয়, শামসুল আলম বকুলের বাড়িতেই, এবং মামুনুলের পাশে বসা এই ব্যক্তিই হচ্ছে কেফায়েতুল্লাহ। এবং ওয়াজ মাহফিলের স্টেজে দেখতে পাচ্ছেন মামুনুল হকের পাশে বসে আছে কিন্তু এই মাওলানা বকুল। ধর্ষণ এবং সন্ত্রাস ছড়ানোর দায়ে জেল হাজতে যাওয়ার আগ পর্যন্ত প্রতি বছর মামুনুল হক এই মাদ্রাসায় এসে ওয়াজ মাহফিল করেছেন, এবং শামসুল আলম বকুলের এই রাজভোগে অংশ নিতেন তিনি নিয়মিত। ধর্মীয় সাইনবোর্ডের আড়ালে শামসুল আলম বকুলের সর্বপ্রকার অপরাধ দেখেও না দেখার ভান করেন স্থানীয় রাজনীতিবিদ, পুলিশ প্রশাসন। শামসুল আলম বকুলের অপরাধ অপকর্ম মেনে না নিলে মাদ্রাসার বদনাম হবে, ইসলামের বদনাম হবে, জাহান্নামে যেতে হবে এমন ভয় দেখিয়ে ওই এলাকার বেশিরভাগ মানুষকে শান্ত রাখা হতো। মানুষকে চুপ থাকতে বাধ্য করেছেন এই শামসুল আলম বকুল। মাওলানা বকুলের প্ররোচনায় এরকম হত্যাকাণ্ড এটাই প্রথম নয়, এর আগে বহুবার এরকম ঘটনা ঘটেছে। মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক রেখে তাদের দিয়ে ধর্ষণ করানোর বহু অভিযোগ এসেছে স্থানীয়দের কাছ থেকে এই ব্যক্তির বিরুদ্ধে। সাপ যেমন নিজের লেজে ছোবল মারে না, তেমনি এই মাওলানা বকুল তার অনুসারী এবং অধীনস্থ মোল্লা মুন্সিদের সর্বপ্রকার অপরাধ ধামাচাপা দিতে সাহায্য করেছেন সর্বদা। এই তো কয়েকদিন আগেই অর্থাৎ গত 19 অক্টোবর মাইশার মতো একইভাবে দুপুরে পাঠদান চলাকালে ওই মাদ্রাসাটির আরেকটি শৌচাগার থেকে 16 বছর বয়সী আরফিন আক্তার নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছিল। ধর্ষণ পরবর্তী সেই ছাত্রী হত্যাকাণ্ডের মোড় ভিন্ন দিকে নিতে সক্ষম হয়েছিল মাওলানা বকুলের পরিচালনায়। মাদ্রাসা কর্তৃপক্ষ এই বলে যে আরফিন আক্তার নামের ওই ছাত্রীটির সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল, সেজন্য মেয়ের বাবা মা জোর করে তাকে এই মাদ্রাসায় ভর্তি করেন, এবং আবাসিক এই মাদ্রাসাটি যেহেতু জেলখানার মতো, তাই প্রেমিকের সাথে দেখা করতে না পেরে আরফিন আত্মহত্যা করেছে। আরফিনের বয়স 16 হওয়াতে স্থানীয় ধর্মান্ধ ও সাধারণ মানুষ মাদ্রাসার মোল্লাদের এই মিথ্যাচার বিশ্বাস করে এবং ঘটনা ধামাচাপা দিতে তাদেরকে সাহায্য করে। কোনো প্রকার মামলা বা তদন্ত ছাড়াই সেই ঘটনায় ধর্ষক, খুনি, মাদ্রাসা শিক্ষক, পরিচালক রক্ষা পেয়ে যায়। এই মর্মান্তিক হত্যাকাণ্ডগুলো আমাদের কি ইঙ্গিত করছে বন্ধুগণ? আমরা যেন আফগানিস্তানের নাগরিক এবং বকুল একজন তালেবানি নেতা, তাই তার শত অপরাধ দেখেও তা মুখ বুজে সহ্য করতে হবে আমাদেরকে। বিচার হবে শরিয়া আইনে, যা সর্বদা ধর্মের সাইনবোর্ডে থাকা ব্যক্তিদের রক্ষা করে চলেছে। এদেশের আইন সংবিধান কোনোভাবেই এই ধর্মীয় নেতারা তোয়াক্কা করেন না। ইসলামিক শিক্ষার ব্যানারে এরা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্ষণ করবে, হত্যা করবে এবং অসংখ্য মায়ের কোল খালি করবে। মায়েদের আর্তনাদ নিয়ে আমরা ঘুমিয়ে পড়ব, পরের দিন ঘুম থেকে উঠে জান্নাতের লোভে ওই মোল্লাদের কাছেই আমাদের সন্তানদেরকে রেখে আসবো, বলে আসবো, হুজুর চামড়া আপনার আর হাড্ডি আমার। আমার সন্তানকে আলেম মমিনা বানিয়ে ইসলামের খেদমতে কাজে লাগানোর দায়িত্ব আপনার হাতে দিলাম। আপনি যেভাবে ইচ্ছে মারেন কাটেন, সন্তানের উসিলায় যেন আমরা জান্নাতে যেতে পারি। আহারে কি জান্নাতের প্রয়োজন! এভাবেই চলতে থাকবে, মায়ের কোল খালি হতে থাকবে। ধর্মের ঠিকাদারদের এই বাড়বাড়ন্তের জন্য অবশ্যই আমরা সর্বসাধারণ দায়ী। আমাদের অবস্থান হচ্ছে সবার উপরে জান্নাত সত্য, তাহার উপর নাই। মোল্লা মুন্সিদের শত অন্যায় তাই মুখ বুজে সহ্য করে যাই। মানুষ না বাঁচলে ধর্ম কিভাবে বাঁচবে? আসুন আমরা অন্ধত্ব দূর করি। আসুন আমরা আমাদের সন্তানদের দায়িত্ব নিই, ইসলামিক শিক্ষার নামে তাদেরকে জেলখানায় না পাঠাই। মনে রাখতে হবে, এই মাদ্রাসায় পড়িয়ে ধর্ষক, ভিক্ষুক রাষ্ট্রের বোঝা না বানিয়ে চলুন তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলি। শিক্ষক নামের সকল ধর্ষক, খুনিদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রতিবাদ অব্যাহত রাখব। নরসিংদীর সর্বসাধারণের কাছে অনুরোধ, আপনারা রাজপথে আপনাদের প্রতিবাদ অব্যাহত রাখুন। অনলাইন বন্ধুদের কাছে অনুরোধ, এই ঘটনার বিচার দাবি করে সোচ্চার হন। পুলিশের যে ঘুষ নেওয়া এবং সেই ঘুষের টাকা ফেরত দিয়ে সঠিক তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করতে বাধ্য করতে হবে আমাদেরকে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্রছায়া থেকে বকুল, কেফায়েত যেন রক্ষা না পায় সেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে। মনে রাখতে হবে, জনতা শক্তি সবচেয়ে বড় শক্তি। আমার এই প্রতিবাদের ভিডিওটি না হয় আপনারা নাই শেয়ার করলেন, কিন্তু অন্ততপক্ষে প্রথম আলো বা অন্বেষণের এই নিউজটি শেয়ার করে হলেও মাইশা হত্যার প্রতিবাদে অংশ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।